আচ্ছা, এখানে বলা হচ্ছে যে 7 স্টুডেন্টস এ বি সি ডি এ বি ডি ই জি এইচ এন্ড এল হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সামস অন ডিফারেন্ট ডে অফ দ্য সেম উইক স্টার্টিং ফ্রম মনডে টু সানডে। ভালো কথা। তাহলে মনডে টু সানডে বার করার জন্য আমরা আগে মনডে থেকে সানডে পর্যন্ত লিখে নিই, তারপরে বাকি কথা বলবো। মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে। এটা কিন্তু এসবিআই পিওর অঙ্ক, একটু বড়, একটু একটু ধৈর্য ধরে দেখবে। পাওয়া গেল, এই দিনগুলো পেলাম। আচ্ছা, এবারে বলছে বাট নট নেসেসারিলি দ্য সেম অর্ডার, এটা থাকেই, লাগবে না। এবারে বলছে অনলি ওয়ান স্টুডেন্ট হ্যাজ আ প্র্যাকটিক্যাল এক্সাম অন ইচ ডে, মানে এমন নয় যে সোমবারে দুজন হলো বা বুধবারে তিনজন হলো, এরকম নয়। প্রত্যেকে এক এক দিন এক এক দিন করেই বসবে। ভালো কথা। এবারে বলছে দেয়ার আর মোর দ্যান 3 স্টুডেন্টস দ্যাট হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম আফটার এ। এখানে একটা বিশাল কনফিউশন তৈরি হচ্ছে যে মোর 3 স্টুডেন্টস, মোর দ্যান 3 মানে তো 4ও হতে পারে, 5ও হতে পারে, 6ও হতে পারে, সবকিছু হতে পারে। তাহলে কি হবে? মোর দ্যান 3 স্টুডেন্টস। তাহলে আমরা এখান থেকে মোর দ্যান 3 বলতে এখান থেকে আমরা চেষ্টা করি যে 4টে বা 5টা সিনারিও তৈরি করা। মোর দ্যান 3, আমরা এটাকে বলবো কেস 1, এটাকে বলবো কেস 2, এটাকে বলবো কেস 3, এটাকে বলবো কেস 4। আস্তে আস্তে বাদ চলে যাবে সব কথা, চিন্তার কিছু নেই। তাহলে মোর দ্যান 1 মানে মোর দ্যান 3 বলেছে। তাহলে মোর দ্যান 3 যখন হচ্ছে তখন আমরা ফার্স্ট থার্সডেতে পুট করি। তাহলে এখানে দেখো থার্সডেতে পুট করলে মোর দ্যান 3 হওয়া সম্ভব না। তাহলে আমাকে এখানে পুট করতে হবে, প্রথমে পুট করলাম ওয়েডনেসডে মোর দ্যান 3। তাহলে 1 2 3 4, পরে 4জন আছে, পাওয়া গেল, মোর দ্যান 3 সম্ভব। আচ্ছা, তারপরে আমরা পরেরটায় এখানে টিউসডেতে পুট করতে পারি, সেখানেও কিন্তু 1 2 3 4 5, সেখানেও মোর দ্যান 3 পসিবল। তারপরে আমরা কি করতে পারি না, তারপরে আমরা মনডেতে পুট করতে পারি, সেখান থেকেও 1 2 3 4 5 পসিবল। আচ্ছা, আর একটা হচ্ছে যে দেয়ার আর মোর দ্যান 3 স্টুডেন্টস হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সামস। একটা হচ্ছে এখানে ওয়েডনেসডে করলে 1 2 3 4 জন, এখানে টিউসডে করলে 1 2 3 4 5 জন, এখানে থার্সডে যদি করে, আচ্ছা আচ্ছা, আমরা একটা জায়গায় থার্সডেও পুট করে রাখি যে 3 জন হলো। এবারে আমরা দেখি তারপরে কি আছে। বলছে দেয়ার আর মোর দ্যান 3 স্টুডেন্টস হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সামস আফটার এ, হয়ে গেল। এবারে বলছে অনলি ওয়ান স্টুডেন্ট হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন এ অ্যান্ড এইচ। অনলি ওয়ান স্টুডেন্ট হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন এ অ্যান্ড এইচ। তাহলে এই যখন করব তখন প্রথম কেসটায় আসি। তো ফার্স্ট কেসে যখন আমরা আসছি তখন আমরা কি দেখতে পাচ্ছি না, যদি এইচ কে আমরা এখানে পুট করি তাহলে এ এবং এইচ এর মাঝে একজন বসতে পারে। মানে এইচ যদি মনডেতে হয় এবং এ যদি ওয়েডনেসডে হয়, তাহলে মানে মানে মাঝখানে আমরা একজনকে পুট করতে পারি। আচ্ছা, কেস 2 তে আসি। কেস 2 তে এ কে বসিয়েছিলাম টিউসডে। এবার যদি থার্সডেতে আমরা এইচ কে বসাই তাহলে মাঝে একজনকে পেতে পারি, সম্ভব সেটা। আচ্ছা, এবারে হচ্ছে যখন আমরা লাস্ট কেসটা মানে কেস 4 এর কথা আসছি, তখন যদি আমরা ওয়েডনেসডেতে এখানে এইচ কে বসাই তাহলে মাঝে একজনকে পেতে পারি। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে যদি আমরা থার্সডেতে বসাই তাহলে এ এবং এইচ এর মাঝে কজন বসছে আমরা একবার দেখতে পারি। তাহলে এ এবং এইচ এর মাঝে, এবার ভালো করে খেয়াল করবে যে এখানে বসালে এইচটা নিচের দিকেও হতে পারে, আবার এখানে বসালে থার্সডের জায়গায় এইচটা আমরা উপরের দিকেও পুট করতে পারি। এরকম মাল্টিপল পজিশন আমাদের আসতে পারে। এবারে বলছে দেয়ার আর 3 স্টুডেন্টস হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন জি অ্যান্ড বি। এবার জি কোথায় বি কোথায় আমি জানি না, পাশে লিখে রাখলাম যে জি এবং বি এর মাঝে 3জন বসে, হয় বি ওপরে বসবে না হয় বি তলায় বসবে, হোয়াট এভার, কিছু এটা আমি জানি না কোথায় বসবে, পরে করবো।
তো এবারে বলছে দেখো জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সামস বিফোর এইচ বাট নট ইমিডিয়েট বিফোর এইচ। জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিফোর এইচ, মাইন্ড ইট। তাহলে জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম যদি বিফোর এইচ হয়, তাহলে এখানে কি হওয়া সম্ভব? আচ্ছা, এখানে আমরা আরো একটা প্ল্যান করি যে এর পরে এইচ কে এখানে এখানেও পুট করতে পারি। আচ্ছা, তো এবার এই লাইনটা থেকে আমার শুরু হচ্ছে জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিফোর এইচ। তাহলে যখন আমাকে বিফোর এইচ কথাটা উচ্চারণ করে দিচ্ছে, তার মানে আমাকে কি কি বাদ দিতে হবে? আমাকে এখান থেকে এই পার্টটা বাদ দিতে হবে, মানে এইচ এর আগে জি বসবে, তার মানে এইচ হওয়ার উপরে বসতে পারে না, এক নম্বর। দ্বিতীয় নম্বরটা হচ্ছে যে এবার জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিফোর এইচ, তাহলে বাট নট ইমিডিয়েট বিফোর এইচ, এবার কোথায় বসবে? ফাইনালি কোথায় পুট হবে? তো এবার দেখো, যদি আমরা যদি আমরা এই কেস যদি এখানে পুট করি, তাহলে আমরা জি কে এখানে বসাতে পারি, জি কে এখানে বসাতে পারি, তাতে সম্ভব নয়। এবার দেখো কেস ফোরে এ এবং এইচ এর মাঝে একজন বসার কথা, তাই তো? কিন্তু বলছে জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিফোর এইচ বাট নট ইমিডিয়েট। তার মানে এখান থেকে বলতে পারি আমার কেস ফোরের অঙ্কটা ভুল ভুল ছিল। এ আর এইচ এর মাঝে একজন ট্রু, কিন্তু এইচ এর আগে জি বসতে পারে না। তাহলে কেস ফোরটা এখান থেকে আমি চোখ বন্ধ করে মুছে ফেললাম, আমার প্রয়োজন নেই আর কেস ফোরের। ওকে, কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি এখানে কোথায় বসাবো? আচ্ছা, এবার দেখো কেস টু তে আসি। এ এবং এইচ এর মাঝে একজন, জি কে আমি এখানেও বসাতে পারি, জি কে আমি এখানেও বসাতে পারি, ঠিক আছে? আবার জি কে যদি কেস থ্রি তে এখানে বসাই তাহলে সম্ভব নয়। তার মানে আমার এখান থেকে কেস থ্রিটাও মুছে গেল। মানে মোদ্দা কথা হচ্ছে জি এইচ এর আগে বসবে, কিন্তু একেবারে আগে বসবে না। এই হচ্ছে আমার এখান থেকে অঙ্ক। তাহলে আমার হাতে দুটো কেস চলে এলো, চারটে কেস থেকে আমি মুছে ফেললাম, আমার কাছে দুটো কেস এখন চলে এসছে। তো এবারে আমাকে দেখতে হবে যে কে কোথায় বসবে। আমাকে বলা ছিল যে জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিফোর এইচ বাট নট ইমিডিয়েট বিফোর এইচ। তা আমি আপাতত এখান থেকে, আচ্ছা এখানেও এখানেও বসবে না জি, ঠিক আছে? তাহলে আমার কাছে এখন দুটো কেস, একটা হচ্ছে জি বসতে পারে মন্ডেতে, আরটা বসতে পারে জি বসতে পারে টিউসডেতে, যে কোনো একটা হতে পারে। অথবা প্রথম অঙ্কটা বা দ্বিতীয় কেস অনুযায়ী জি বসতে পারে শুধু মন্ডেতে। এবারে আমি দেখো ভালো করে পয়েন্টটাকে খেয়াল করবে, যেখানে বলা আছে জি এবং বি এর মাঝে তিনজন, তো জি যদি ওপরে বসে বি কে অবশ্যই নিচেই বসতে হবে। তাহলে আমি যদি এখানে জি হলো, এ হলো, তারপরে এক দুই তিন বি হিসেবে আমি এখানে পুট করতে পারি তো। আবার যদি এই অঙ্কটার ক্ষেত্রে এক দুই তিন বি হিসেবে আমি আমি এখানেও পুট করতে পারি। ওকে, কিংবা আমি, হ্যাঁ, ওকে। এবারে বলছে দেয়ার আর থ্রি স্টুডেন্টস, আচ্ছা আমার এইটা এখানে সলভ হয়ে গেল। দেয়ার আর থ্রি স্টুডেন্টস হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন জি এন্ড বি, ডান। এবারে বলছে দেয়ার আর থ্রি স্টুডেন্টস হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন ডি এন্ড ই হু ডাজ নট হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম ইন দ্য লাস্ট ডে অফ উইক। এখানে হু বলতে কাকে বোঝাচ্ছে? এখানে হু বলতে আমার এখানে ই কে বোঝানো হচ্ছে, এবং কি বলছে না ডি এবং ই এর মাঝে, ডি এবং ই এর মাঝেও আমার তিনটে লোক বসে, কিন্তু ডি আমার উইকের লাস্ট ডেতে বসে না। তার মানে আমাকে ছবিটা কি আঁকতে হবে? ই বসবে ওপরে, তার মাঝে তিনটে লোক এবং লাস্টে বসবে ডি। তাহলে উইকের লাস্টে আমার এখানে ডি বসে গেল। ওকে, উইকের লাস্টে আমার এখানে ডি বসে গেল। এবার ডি আর ই এর মাঝে তিনটে লোক বসে, ঠিক? তিনটে লোক আমি কি করে পেতে পারি? একটা দুটো তিনটে, আমি এখানে ই কে পুট করতে পারি। আবার এখান থেকে এগোই, একটা দুটো তিনটে। এবার দেখো এ আর ই এর মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমি বলতে পারি যে আমার কেস নাম্বার ওয়ানটাও ভুল ছিল। এবার ডেটটাকে মেলাও, দেখো মন্ডেতে বসলো জি, তারপরে বসলো এ, তারপরে ই, তারপরে এইচ, তারপরে বি, একদম লাস্টে বসছে ডি। তাহলে এখান থেকে বাকি আছে কি? বাকি আছে এল, বাকি আছে এল। তাহলে এল বসে গেল এখানে, হলো। তা এইটা কিন্তু এসবিআই পিও 2020 সালের অঙ্ক।
সেই কারণে অঙ্কটা সাইজে এত বড়। আমি আবার রিপিট করছি অঙ্কটাকে, স্টেপ বাই স্টেপ দেখবে, বেরাচ্ছি যে কোন স্টেপে কি কি হলো। বলছে দেয়ার আর মোর দ্যান 3 স্টুডেন্টস হু হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম আফটার এ। তাহলে এ যদি এখানে বসে তাহলে 1 2 3 4 5 মোর দ্যান 3 স্টুডেন্টস পাওয়া গেছে। আচ্ছা, তারপরে বলছে অনলি ওয়ান স্টুডেন্ট হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন এ এন্ড এইচ। এ এবং এইচ এর মাঝে একজনই আছে যার প্র্যাকটিক্যাল স্টুডেন্ট আছে, মানে এক্সাম আছে, সে হচ্ছে ই। দেয়ার আর 3 স্টুডেন্টস প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন জি এন্ড বি। এই লাইনটাকে বাদ দিলাম। জি হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম বিফোর এইচ। জি বসছে সোমবারে এবং এইচ বসছে বৃহস্পতিবার, তাহলে প্র্যাকটিক্যাল এক্সাম বিফোর এইচ মিলে গেল, বাট নট ইমিডিয়েটলি বিফোর এইচ। দেখো এইচ বসছে বৃহস্পতিবারে, জি বসছে সোমবারে, তাহলে ইমিডিয়েটলি বিফোর হচ্ছে না, শুধু বিফোরটা হচ্ছে, মিললো। এবারে আমাকে বলেছে জি এবং বি এর মাঝে তিনজন বসে, জি এবং বি এর মাঝে 1 2 3, তারপরে তারপরে বি পাচ্ছি, হলো। এবারে বলছে যে দেয়ার আর 3 স্টুডেন্টস আর প্র্যাকটিক্যাল এক্সাম বিটুইন ডি এন্ড ডি। তাহলে ই যদি ওপরে বসে তাহলে মাঝে কি হবে, একটা দুটো তিনটে, এখানে ডি বসবে। এবং ডিটা কেন নিচে বসলো তার জাস্টিফিকেশন কি, এখানে বলা আছে যে ই হু ডাজ নট হ্যাভ প্র্যাকটিক্যাল এক্সাম ইন দ্য লাস্ট ডে অফ দ্য উইক। তার মানে ই লাস্টে বসতে পারে না, মানে এই ছবিটা হওয়া সম্ভব নয়, আমাকে এই ছবিটাতেই স্টিক থাকতে হবে। তাহলে আমার এখানে যখন, তার মানে আমি এখান থেকে কেস টুটাকেও, আমার তো কেস টু, মানে আমি এটাই হচ্ছে কেস টুকে ফাইনাল করলাম। কি কি হলো একবার ক্লিয়ার করে লিখি। যখন মন্ডে তখন সেদিনকে জি এর পরীক্ষা আছে, যখন টিউসডে সেদিনকে পরীক্ষা আছে এর, ওয়েডনেসডেতে পরীক্ষা আছে ই, থার্সডেতে পরীক্ষা আছে এইচ, ফ্রাইডেতে পরীক্ষা আছে বি এর, শনিবার স্যাটারডেতে পরীক্ষা আছে এল এর, এবং সানডেতে পরীক্ষা আছে ডি এর। এই হচ্ছে আমার কোডটা, এই হচ্ছে আমার ছবিটা, ঠিক আছে। তাহলে এইভাবে আমাকে, মানে এখানে কি হচ্ছে, এই প্রথম দুটো হচ্ছে ভীষণ কনফিউজিং, সেই কারণে আমাকে মাল্টিপল ছবি এখানে ড্র করে করে দেখতে হলো, এবং কোনো একটা জায়গায় গিয়ে আমার সবকটা ছবি ক্যান্সেল হয়ে গেল। তো এই মেথডটা যদি একটু অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু মানে একটু সময় লাগবে, মানে একদমই সাপোর্ট করছি বিষয়টাকে, যে যে একটু সময় লাগবে, কিন্তু 5টা নম্বর নিশ্চিন্তে তোমরা এখান থেকে গেইন করতে পারবে। এটাই হচ্ছে এইভাবে অঙ্ক করার প্লাস পয়েন্ট। তো এবারে দেখি যে আমাদের কাছে কি কোশ্চেন রয়েছে। তো বলা হচ্ছে অন হুইচ অফ দ্য ফলোইং ডে এল হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম। এল এর পরীক্ষা আছে শনিবার, তো আনসার উইল বি স্যাটারডে, অপশন সি। তারপরে বলছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম অন ওয়েডনেসডে। ওয়েডনেসডে পরীক্ষা আছে ই এর, তাহলে এখান থেকে আনসার হবে অপশন ডি। হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ এক্সাম বিটুইন ই অ্যান্ড বি। ই এবং বি এর মাঝে একটি লোক আছে, সে হচ্ছে এইচ, তাহলে উত্তর হচ্ছে একজন, তাহলে এখানে হবে অপশন বি 1। তারপরে বলছে হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ প্র্যাকটিক্যাল এক্সাম ইমিডিয়েটলি বিফোর এইচ। ইমিডিয়েটলি বিফোর এইচ এ কার পরীক্ষা আছে, ই আছে, তাহলে এখানে হচ্ছে অপশন এ ই, ঠিক আছে। এরকম অঙ্ক থেকে 5টা অঙ্ক তোমাদেরকে দেওয়া হবে এবং সলভ করলে কিন্তু 5 নাম্বার নিশ্চিত। ওকে, অঙ্কটা সাইজ একটু বড়, কিন্তু স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় সলভ করতে পারো, মানে এই অঙ্ক কিন্তু তোমাকে ভুল করাবে না, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বুঝলাম, সামনে এগোচ্ছি। দেখো, এখান থেকে আমাকে দুটো ইনইকুয়ালিটির অঙ্ক করতে দিয়েছে। তো এখানে আমাকে বলা আছে জে ইকুয়াল টু কিউ গ্রেটার দ্যান আর ইজ ইকুয়াল টু ভি গ্রেটার দ্যান বি ইজ ইকুয়াল টু ওয়াই গ্রেটার দ্যান কে গ্রেটার দ্যান ইকুয়াল টু এম, এটা আমাকে বলে দেওয়া আছে। সেখান থেকে দুটো কনক্লুশন আমাকে ড্র করতে দিয়েছে। তো তার মধ্যে একটা হচ্ছে আর গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়াই, মানে আমাকে এইটুকু নিয়ে ডিল করতে হবে। দেখো এখানে ফার্স্ট আমি দেখবো
যে কোথাও আমার উল্টো সাইন আছে কিনা, নেই, তাহলে আমি অঙ্কটা নিয়ে এগোতে পারি। তাহলে আর ইকুয়াল টু ভি গ্রেটার দেন, এখানে বলতে পারি যে আর গ্রেটার দেন বি ইজ ইকুয়াল টু ওয়াই, সেখান থেকে বলতে পারি যে আর গ্রেটার দেন ওয়াই, তাহলে এটা আমার কারেক্ট হচ্ছে। আবার আমাকে বলা আছে যে জে লেস দেন বি, জে লেস বি, ঠিক আছে। তাকে এখানে এটাও গ্রেটার দেন, এটাও গ্রেটার দেন, তাহলে এখানে লেস দেনের প্রশ্ন আসছেই না, গোটা অঙ্কে কোথাও লেস দেন নেই। হ্যাঁ, যদি বলতো যে বি লেস দেন জে, তাহলে এটা হতে পারে, কিন্তু জে ইকুয়াল টু কিউ ইকুয়াল টু গ্রেটার দেন আর ইত্যাদি করে করে যে এখান থেকে ম্যাক্সিমাম কি বলতে পারি, জে গ্রেটার দেন বি বলতে পারি, লেস দেন বি বলতে পারি না। তাহলে আমার এটা হচ্ছে রং। তাহলে আমার প্রথম অঙ্কের ক্ষেত্রে অপশন হচ্ছে অপশন এ, কনক্লুশন ওয়ান ফলোজ। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই অঙ্কটা দেখি। এই অঙ্কটা বলছে কিউ ইজ ইকুয়াল টু পি লেস দেন আই গ্রেটার দেন এক্স greater than equal to g greater than p is equal to z less than ও, এটা আমাকে বলা আছে। ওকে, তাহলে অনেকগুলো গ্রেটার দ্যান লেস দ্যান এরকম উল্টো পাল্টা আছে। তো এবার দেখে নিই আমি কি বলা হচ্ছে, যে জেড লেস দ্যান ইকুয়াল টু আই, জেড লেস দ্যান ইকুয়াল টু আই পাচ্ছি কিনা, জেড লেস দ্যান ইকুয়াল টু আই। তাহলে এখান থেকে জেড এর থেকে যদি আমি এদিকে আসতে যাই, তাহলে এখানটা ভালো করে খেয়াল করবে। দেখো, এখান থেকে ম্যাক্সিমাম আমি বলতে পারি যে জেড লেস দেন আই, লেস দেন ইকুয়াল টু আই কিন্তু এখানে বলা যাবে না, কারণ এখানে কিন্তু লেস, সবকটাতে যদি লেস দেন ইকুয়াল টু থাকতো তাহলে আমি বলতে পারতাম, কিন্তু নেই, যেহেতু যেহেতু নেই সে কারণে আমি বলতে পারছি না। তাই এইটা হচ্ছে আমার রং কনক্লুশন। এবারে আমাকে ড্র করতে বলছে ও গ্রেটার দেন জি, ও গ্রেটার দেন জি, দেখে নি কি কি আছে। জি গ্রেটার দেন পি ইজ ইকুয়াল টু জেড লেস দেন ও, এইটুকুটা আমাকে ডিল করতে হবে। ও গ্রেটার দেন জি বলেছে, তাহলে দেখো এখানে প্রথমত এটা গ্রেটার দেন, এটা লেস দেন, এরপরে আর কোনো প্রশ্ন হতেই পারে না। যখনই বিপরীতমুখী কোনো সম্পর্ক থাকবে, যখনই বিপরীতমুখী কোনো সম্পর্ক থাকবে তখনই আমার সেই সম্পর্ক মিলবে না, সেই সম্পর্ক ভুল প্রমাণিত হবে। তাহলে আমার এখানে অঙ্কটা শেষ। তাহলে আমার বোথ অফ দেম আর রং, উপরেরটার ক্ষেত্রে একটা রং ছিল একটা রাইট ছিল, কিন্তু নিচেরটার ক্ষেত্রে দুটোই কিন্তু আমার রং হচ্ছে। সেক্ষেত্রে আমার আনসার হবে অপশন ডি, এটা হচ্ছে আমার অপশন ডি। এটাকে বলে ইনইকুয়ালিটি, এটা আমরা অনেক ধরে করছি। 5টা অঙ্ক দেবে, 5টা অঙ্ক আমাকে এইভাবে সলভ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? দেখি নেক্সট অঙ্কে কি আছে। আচ্ছা, এটা তোমরা করো, একদম সহজ অঙ্ক।
বলা হচ্ছে পয়েন্ট পি ইজ 8 মিটার ওয়েস্ট অফ পয়েন্ট জি। আচ্ছা, এরকম একটা জায়গা থেকে শুরু করি। পয়েন্ট পি ইজ 8 মিটার ওয়েস্ট অফ পয়েন্ট জি, এটা হচ্ছে 8 মিটার হলো, এইটুকু বললাম। পয়েন্ট জি ইজ 16 মিটার ইস্ট অফ পয়েন্ট টি, এখানে একটা ট্রিক আছে। পয়েন্ট জিটা পয়েন্ট টি এর থেকে 16 মিটার ইস্টে আছে, তাহলে পয়েন্ট টি যদি এখানে থাকে এবং যদি এইটুকুটা 8 মিটার হয়, পয়েন্ট টি এখানে আছে, যদি এইটুকুটা 8 মিটার হয়, দুটোকে যোগ করলে 16 হয় কি? দেখবে, ভালো করে দেখবে। পয়েন্ট জি ইজ 16 মিটার ইস্ট অফ পয়েন্ট টি, তাহলে পয়েন্ট টি রয়েছে এখানে, টি থেকে পি হচ্ছে 8, পি থেকে জি হচ্ছে আরো 8, 8 আর 8 16, তাই টি থেকে জি এর যোগফল কত? 16 মিটার পাওয়া গেল। এবারে বলছে পয়েন্ট এইচ ইজ দ্য ইস্ট অফ পয়েন্ট ই, পয়েন্ট ই কোথায় আছে আমি জানি না, লিভ ইট। পয়েন্ট ই ইজ নর্থ ওয়েস্ট অফ পয়েন্ট এল, পয়েন্ট এল কোথায় আছে তাও জানি না, লিভ ইট। পয়েন্ট এ ইজ 12 মিটার সাউথ অফ পয়েন্ট এফ, পয়েন্ট এফ কোথায় তাও জানি না, লিভ ইট। অ্যান্ড পয়েন্ট পি ইজ মিড পয়েন্ট বিটুইন দেম, এই যে এবার এখানে একটা কানেকশন পাওয়া গেছে, যে পয়েন্ট এ হচ্ছে 12 মিটার সাউথ অফ পয়েন্ট এফ, তাহলে পয়েন্ট এফটা এখানে কোথাও আছে, পয়েন্ট এটা এখানে কোথাও আছে, রাইট। এবং বলা হচ্ছে 12 মিটার সাউথ অফ পয়েন্ট এফ, এবং পয়েন্ট হচ্ছে তাদের মিড পয়েন্ট, মিড পয়েন্ট মানে এফ থেকে পি হচ্ছে 6, পি থেকে এ হচ্ছে আরো 6, বোঝা গেল? দ্যাট ইজ ওয়াই পয়েন্ট পি ইজ কল্ড মিড পয়েন্ট অফ পয়েন্ট এফ, পয়েন্ট এ। ঠিক যেরকম ভাবে পয়েন্ট পিটা হচ্ছে টি এবং জি এর মিড পয়েন্ট, সেরকমই পয়েন্ট পি হচ্ছে আবার পয়েন্ট এফ এবং এর মিড পয়েন্ট, হয়ে গেল। আচ্ছা, এবারে বলছে পয়েন্ট এল ইজ 8 মিটার সাউথ অফ পয়েন্ট এস, সেটাই বা কোথায় তাও আমি জানি না। আচ্ছা, এবারে বলা হচ্ছে পয়েন্ট এইচ ইজ ইজ দ্য মিড পয়েন্ট অফ পয়েন্ট এল অ্যান্ড এস, তাও জানি না কোথায়, ছেড়ে দাও। এবারে বলা হচ্ছে পয়েন্ট টি ইজ 14 মিটার সাউথ অফ পয়েন্ট ই, এই যে পাওয়া গেছে, পয়েন্ট টি ইজ 14 মিটার সাউথ অফ পয়েন্ট ই। তাহলে পয়েন্ট ই যদি আমার এখানটায় থাকে, মনে করো পয়েন্ট ই আমার এরকম জায়গায় আছে, কারণ যেহেতু এটা 6, এর থেকে তো বড় হতেই হবে, তাহলে পয়েন্ট টিটা পয়েন্ট ই এর থেকে 14 মিটার সাউথে আছে। এবারে আমি আর একটু উপর দিকে উঠে আসি, এই দেখো এখানে বলা আছে পয়েন্ট এইচ ইজ দ্য ইস্ট অফ পয়েন্ট ই, পয়েন্ট এইচ ইজ দ্য ইস্ট অফ পয়েন্ট ই, কিন্তু কোথায় আছে আমি জানি না। এবারে বলা হচ্ছে পয়েন্ট ইজ 5 মিটার নর্থ ওয়েস্ট অফ পয়েন্ট এল। আচ্ছা, তাহলে পয়েন্ট এলটা কোথায় আমরা এবার দেখে নেব। তো পয়েন্ট এলটা 5 মিটার নর্থ ওয়েস্ট, মানে এই ম্যাক্সিমাম এইটুকু নামবো, পয়েন্ট এলটা বসবে এখানে, এটা হচ্ছে 5 মিটার, পাওয়া গেল। পয়েন্ট ইজ 5 মিটার নর্থ ওয়েস্ট অফ পয়েন্ট এল, হয়ে গেল। এবারে বলছে যে পয়েন্ট এল ইজ 8 মিটার সাউথ অফ পয়েন্ট এস, পয়েন্ট এল ইজ 8 মিটার সাউথ অফ পয়েন্ট এস, পয়েন্ট এসটা এখানে, তাহলে এই পার্টটা হচ্ছে আমার এখানে 8 মিটার, এস এবং এল এর মধ্যে ডিস্টেন্স। এবং বলছে পয়েন্ট এইচ ইজ মিড পয়েন্ট বিটুইন পয়েন্ট এল এন্ড পয়েন্ট এস, তাহলে পয়েন্ট এইচটা আমার এখানে কোথাও বসবে, এটা 4 এবং এটা 4 ভাগ হয়ে যাবে। এবং এখানে বলা ছিল যে পয়েন্ট এইচ ইজ দ্য ইস্ট অফ পয়েন্ট ই, তাই হয়েছে পয়েন্ট ই এখানে, পয়েন্ট এইচ এখানে, ইস্ট অফ পয়েন্ট ই, কত ডিস্টেন্স বলা নেই আমার। এবার আমি কি তথ্য মিস করছি একবার প্রথম থেকে পড়ি। এই হচ্ছে আমার এন্টায়ার ছবিটা, পরিষ্কার? আমি এবার ক্লিয়ার করে আঁকছি। এই আমার পয়েন্ট এফ, এখান থেকে 6 মিটার নামলাম, পয়েন্ট পি পাওয়া গেল, সেখান থেকে 6 মিটার নামলাম, পয়েন্ট এ পেয়ে গেলাম, হলো। এদিক থেকে 8 মিটার গেলাম, আমি জি পেয়ে গেলাম, এদিক থেকে 8 মিটার গেলাম, আমি এখানে টি পেয়ে গেলাম, হয়ে গেল। এবার টি থেকে এদিকে আমি 14 মিটার গেলাম, পেয়ে গেলাম পয়েন্ট ই, ওকে। এবার এখান থেকে আমি এদিকে নামলাম 5 মিটার,
আর এল থেকে আমি আবার উপর দিকে উঠলাম, সেখানে পেলাম হচ্ছে পয়েন্ট এস, এবং এই মাঝখানটায় পেলাম পয়েন্ট এইচ। এই ডিস্টেন্সটা হচ্ছে 8 মিটার, 4 আর 4 8 হয়ে গেল সলভ। এবার আমি প্রথম থেকে মিলাম কি বলেছে আমাকে। ফার্স্ট, পয়েন্ট পি ইজ 8 মিটার ওয়েস্ট অফ পয়েন্ট জি। তাহলে পয়েন্ট পিটা 8 মিটার ওয়েস্ট অফ পয়েন্ট জি, মিললো। পয়েন্ট জি ইজ 16 মিটার ইস্ট অফ পয়েন্ট টি। তাহলে পয়েন্ট টি এখানে আর জি এখানে, এই দুটোকে যোগ করলে 16 মিটার হয়, ঠিক? 8 আর 8 যোগ করলে 16। পয়েন্ট এইচ ইজ ইস্ট অফ পয়েন্ট ই। তাহলে পয়েন্ট ই এখানে, এইচ এখানে, ইস্ট অফ পয়েন্ট মিলে গেল। তারপরে বলছে পয়েন্ট ই ইজ 5 মিটার নর্থ ওয়েস্ট অফ পয়েন্ট এল। পয়েন্ট ইটা 5 মিটার নর্থ ওয়েস্ট অফ পয়েন্ট এল, মিলে গেল। তারপরে বলছে পয়েন্ট এ ইজ 12 মিটার সাউথ অফ পয়েন্ট এফ। পয়েন্ট এটা হচ্ছে এফ এর থেকে 12 মিটার সাউথ, এবং পি হচ্ছে তাদের মিড পয়েন্ট। তাহলে এফ থেকে পি হচ্ছে 6, পি থেকে এ হচ্ছে 6, 6 6 12। পয়েন্ট এটা হচ্ছে পয়েন্ট এফ এর থেকে 12 মিটার সাউথে আছে, মিলে গেল। এবারে বলছে পয়েন্ট এল ইজ 8 মিটার সাউথ অফ পয়েন্ট এস। পয়েন্ট এল এবং এস এর মাঝে গ্যাপটা হচ্ছে 8 মিটার, এবং পয়েন্ট এইচটা হচ্ছে এল আর এস এর মিড পয়েন্ট। তাহলে এস থেকে এইচ হচ্ছে 4, এইচ থেকে এল হচ্ছে 4, 4 4 4 4 8, মিটে গেল। পয়েন্ট টি ইজ 14 মিটার সাউথ অফ পয়েন্ট ই। পয়েন্ট টি এখানে, পয়েন্ট ই এখানে, এবং এটা হচ্ছে 14 মিটার। এই হচ্ছে আমার এন্টায়ার ছবিটা, ঠিক আছে? বোঝা গিয়েছে? আচ্ছা, এটাকে আমি ছোট্ট করে পাশে একটু আঁকছি, তারপরে আমরা এটাকে সলভ করবো, মানে পরের পাতায় গিয়ে সলভ করবো। ঠিক আছে, এই হচ্ছে আমার ছবি। তো এই বাকি পার্টটা মুছে দিই। দেখি কোশ্চেন গুলো দেখা যাক। সরি, ছবিটা ভুল জায়গায় আঁকা হয়েছে। এবারে বলছে ইফ পয়েন্ট বি ইজ দ্য ওয়েস্ট অফ পয়েন্ট এ অ্যান্ড সাউথ অফ পয়েন্ট এস। তাহলে পয়েন্ট বি যদি ওয়েস্ট অফ পয়েন্ট এ অ্যান্ড সাউথ অফ পয়েন্ট এস হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি। তাহলে এখানে আমাকে দু রকম ভাবে সলভ করতে হবে। কি কি সলভ করতে হবে সেটা একবার দেখি আমরা। দেখো, ফার্স্ট এখানে ভালো ভালো করে দেখবে ছবিটা। তাহলে পয়েন্ট টি আছে এখানে, পয়েন্ট ই আছে এরকম জায়গায়, এখানটা হচ্ছে 8, এই পার্টটা হচ্ছে পি, এই পার্টটা হচ্ছে জি, এখানটা হচ্ছে 8, এইটুকুটা হচ্ছে এফ মানে 6, রাইট? এইটুকুটা হচ্ছে 6, মানে এটা হচ্ছে এ। এই গোটা পার্টটা হচ্ছে 14। তাহলে আমরা এই পার্টটুকু যদি কেটে নিই, মানে যদি এই পার্টটুকু বাদ দিয়ে দিই, মানে এইটা যদি ইকুয়াল করে দিই, তাহলে এইটুকুটাকে আমরা 8 বলতে পারি, এইটুকুটাকে আমরা 6 বলতে পারি। এবার এখানে ছবিটা এরকম গিয়েছিল, তাহলে এখানে পয়েন্ট এল ছিল,
তাহলে আমাকে বার করতে হবে এই ডিস্টেন্সটা কতটা। মানে আমি এখানে আর জানি, মানে আমার এরকম একটা ছবি আছে, এইটা হচ্ছে আমার 8, এটা হচ্ছে আমার 5, তো এইটা আমার কতটা, ফার্স্ট আমাকে এইটাকে বের করতে হবে। কারণ দেখো বলা আছে পয়েন্ট বি ইজ দ্য ওয়েস্ট অফ পয়েন্ট এ অ্যান্ড সাউথ অফ পয়েন্ট এস। তাহলে সাউথ অফ পয়েন্ট এস বললে পয়েন্ট বি কে আমার এইখানে হতে হবে, পয়েন্ট বি কে আমার এরম জায়গা হতে হবে, তবে আমি ওয়েস্ট অফ পয়েন্ট এ অ্যান্ড সাউথ অফ পয়েন্ট এস বলতে পারবো। কিন্তু ডিস্টেন্সটা আমার এখানে কতটা হবে সেটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, তাহলে আমি যদি এখান থেকে 8 আর 5 করি তাহলে কত কত হতে পারে? এটা হচ্ছে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার প্লাস সামথিং, সামথিং ইজ ইকুয়াল টু 8 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। 64 মাইনাস 25 করলে এখান থেকে কত হয়? 39, মানে 5 9 আছে 39 হতে পারে, কিন্তু 39 কোনো একটা কোনো মানে আমরা ইয়ে পাচ্ছি না, স্কোয়ার অফ 39 করলে কোনো কোনো আনসার পাওয়া যায় না। তার মানে এইটুকুটা আমার যদি 39 হয়, এবং কারণ কি আমার এস ছিল এই এম জায়গায়, তাহলে আমাকে এরকম ভাবে আসতে গেলে এখানটা দিয়ে বি কে পুট করতে হয়, তবে তো আমি এইটুকু জায়গা পাবো, মানে আমার আমার এইটুকু পার্টটা এখান থেকে বাদ যাচ্ছে। তো এবারে এখানে আমার যেহেতু আমি ডাইরেক্টলি কোনো আনসার পাচ্ছি না, না 13 না 7 না 6 না 5, সেক্ষেত্রে আমাকে আনসার চুজ করতে হবে নান অফ দি অ্যাবভ। কারণ আমি যদি এইটুকু ডিস্টেন্স জানতে না পারি, তাহলে তো আমি এখান থেকে কতটা বাদ দেবো সে পার্টটুকু আমার কাছে কোনো আইডিয়া নেই, ঠিক কি না? ভালো করে বুঝবে, ই রয়েছে এখানে, টি রয়েছে এখানে, এস আছে এখানে, এইচ এখানে, এল এরকম জায়গা। তো তার সেইটা পেরিয়ে গিয়ে তোমার এখানে পি পি হচ্ছে তার তলায় আছে। তাহলে এইটুকু পার্টটা কত যদি আমি জানতে না পারি, তাহলে আমি কি করে বলবো যে এখানে এ আর বি এর মাঝে ডিসটেন্স কত? তো যেহেতু আমরা এখানে কোনো রকম মানে পার্টিকুলার আনসার পাচ্ছি না, সেই কারণে আমাকে এখানে এখানে চুজ করতে হবে নান অফ দি অ্যাবভ। আচ্ছা, এবারে বলা হচ্ছে ইন হুইচ ডাইরেকশন পয়েন্ট এল ইজ উইথ রেসপেক্ট টু পয়েন্ট এফ। আচ্ছা, তো পয়েন্ট এফটা আছে এখানে এবং পয়েন্ট এলটা আছে এরকম জায়গায়। তো যেহেতু এটা 6 এবং এবং এই হাইটটা অনেকটাই ওপরে আছে, তো এবারে পয়েন্ট এলটা কোন দিকে আছে কি করে বলবো আমরা? যে পয়েন্ট এলটা পয়েন্ট এফ এর রেসপেক্টে আমাদের কোন দিকে আছে? ভালো করে দেখবে, এটা হচ্ছে ই, এখান থেকে টি হচ্ছে এটা মানে 14, এখান থেকে 5 মানে এটুকুটা এল, এই জায়গাটা হচ্ছে আমার 8, মানে এখানে পাচ্ছি আমি টি কে, এবং এরম জায়গাতে আমি এখান থেকে আর একটু নিচেই হবে, বেশি উপরে হবে না, এইটুকু ডিস্টেন্সে পাবো আমি এফ কে। তার মানে অবশ্যই এখানে কি হবে, যদি আমি এই লাইনটাকে ইকুয়ালও মনে করি, যদি এই লাইনটাকে আমি ইকুয়ালও মনে করি যে আমার এটা একই ডিস্টেন্সে আছে, তাহলে আমাকে জানতে চেয়েছে যে পয়েন্ট এলটা পয়েন্ট এফ এর রেসপেক্টে কোন দিকে আছে। পয়েন্ট এলটা পয়েন্ট এফ এর রেসপেক্টে অবভিয়াসলি ওয়েস্টের দিকেই থাকবে। পয়েন্ট এল পয়েন্ট এফ এর রেসপেক্টে অবভিয়াসলি আমার ওয়েস্টের দিকেই থাকবে, ঠিক? এবার যখন ওয়েস্টের দিকে আছে, তো তাহলে আনসার কি? সাউথ হচ্ছে না, সাউথ ইস্ট হচ্ছে না, নর্থ ইস্ট হচ্ছে না, ইস্ট হচ্ছে না, তাহলে এখানে এটাও আনসার হবে নান অফ দি অ্যাবভ। কিন্তু যদি এখানে লেখা থাকতো ইন হুইচ ডাইরেকশন পয়েন্ট এফ উইথ রেসপেক্ট টু পয়েন্ট এল, তাহলে কিন্তু আমার এখানে উত্তর হতো ওয়ার্ডস ইস্ট, ঠিক? মানে আমাকে ঠিক আমার আমার হাতে যেটুকু ছবি অ্যাভেলেবল আছে আমাকে সেইটুকুই করতে হবে, বাকিটুকু আমার এখানে করবার কোনো স্কোপ নেই। এবার জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন পয়েন্ট ই অ্যান্ড পয়েন্ট এইচ। পয়েন্ট ই এবং এইচ এর মাঝের ডিস্টেন্সটা কতটা? ই এখানে, আচ্ছা আমি এটা নিচে করি, দেখে নিই একবার। ই এখানটায়, এটা হচ্ছে টি, এইটুকুটা হচ্ছে আমার এখানে এল। আবার তারপর সেখান থেকে 8 আমি এখানে আমাকে এখানে উঠতে হবে, 5, 14, তাহলে এই পার্টটুকু হচ্ছে আমার এখানে এস। ওকে, এবং এই জায়গাটা হচ্ছে আমার এখানে এইচ, ঠিক?
তাহলে তার মানে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে ই এবং এইচ এর মাঝের ডিস্টেন্স। এই যে ডিস্টেন্সটা, এইটুকুটা, এটাই হচ্ছে ই এবং এইচ এর মাঝের ডিস্টেন্স। তাহলে আমরা যদি এখানটাতে মনে করে নিই যে এখানটাতে আমার এফ ছিল, তাহলে এবং এই পার্টটাতে ছিল হচ্ছে আমার পি, তাহলে এইটুকু 8, যদি এইটুকু 8 হয় এবং যদি এইটুকু 6 হয়, তাহলে এই ডিস্টেন্সটা 6, তাহলে এই পার্টটুকু 6 হচ্ছে। কিন্তু এই পার্টটা যেহেতু আমরা প্রপারলি বলতে পারছি না, কারণ এখানে আমরা আনসার পেয়েছিলাম যে √39। তো √39 করলে কি কিন্তু এখানে কোনো রকম আনসার আসে না, তো এক্ষেত্রেও কিন্তু আনসার হচ্ছে নান অফ দি অ্যাবভ। তার মানে এখানে যে অঙ্কটা এলো, এখানে প্রত্যেকটা অঙ্কই কি কিন্তু এখানে এখানে আরো দুখানা অঙ্ক ছিল। তো যেহেতু আমরা এখানে কোনো প্রপার ডেটা এখান থেকে সলভ করতে পারছি না, সেই কারণে আমাকে সেগুলো করতে হচ্ছে নান অফ দি অ্যাবভ। ঠিক আছে। আচ্ছা, যদি এখানে আমাকে সাপোজ বলতো যে কোনো একটা যে মানে এরপরে যে যে অঙ্কটা এখানে দেওয়া ছিল, সেই অঙ্কটা বলা ছিল যে if there is a point x which is midway between point e and point t, তাহলে পয়েন্ট টি আর এক্স এর ডিস্টেন্স এই অঙ্কটা ছিল। মানে এখানে 4 নম্বর অঙ্কটা, সেটা এখানে বলা আছে যে পয়েন্ট এক্স যেটা আছে সেটা হচ্ছে পয়েন্ট ই এবং পয়েন্ট টি এর মাঝে মিডওয়েতে আছে। তো তাহলে পয়েন্ট এক্স এবং টি এর ডিস্টেন্স। দেখো এই পার্টটা আমার 14 অঙ্কে বলা ছিল, যেই মিডওয়ে গল্পটা আসছে তখন এখানটা হয়ে যাচ্ছে 7, এখানটা হচ্ছে 7, তাহলে তখন অঙ্কটাকে বলতে পারবো পয়েন্ট এক্স এবং পয়েন্ট টি হচ্ছে 7 মিটারের ডিস্টেন্সে আছে, কিংবা পয়েন্ট এক্স এবং পয়েন্ট টি হচ্ছে 7 মিটারের ডিস্টেন্সে আছে। ওকে। আচ্ছা, তারপরে যে অঙ্কটা ছিল সেটা আমাদেরকে বলেছে যে পয়েন্ট এটা পয়েন্ট রেসপেক্টে কোন দিকে আছে, পয়েন্ট এটা পয়েন্ট টি এর রেসপেক্টে কোন দিকে আছে। তো টি আছে এরকম জায়গাতে, এ আছে এরকম জায়গাতে, তার মানে পয়েন্ট এটা পয়েন্ট টি এর রেসপেক্টে সাউথ ইস্টে আছে। আবার করতে পারে যে পয়েন্ট এফটা পয়েন্ট জি এর রেসপেক্টে কোন দিকে আছে, পয়েন্ট এফটা পয়েন্ট জি এর রেসপেক্টে নর্থ ওয়েস্টে আছে, বা পয়েন্ট জিটা পয়েন্ট এফ এর রেসপেক্টে কোন দিকে আছে, তাহলে এক্ষেত্রে আমাকে উল্টো ভাবে ধরতে হবে। এইভাবে অঙ্কগুলো সলভ করতে হয়। এটাও কিন্তু যে একটু বড় অঙ্ক, এটাও একটা এসবিআই পিও 2018 কিংবা 19 সেই সালের অঙ্ক ছিল। ফাইন, ঠিক আছে। দেখি পরের অঙ্ক কি আছে।